ষষ্ঠ শ্রেণী। তোমাদের আজ একটা কবিতা আমি এর অর্থটা বুঝিয়ে দেব, বা এই কবিতাটা আমি আলোচনা করব। কবিতাটার নাম দেখছো ভর দুপুরে। কে লিখেছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই নীরেন্দ্রনাথের বাড়ি কোথায়, জন্মস্থান কোথায়, তোমরা একটু লাস্টের দিকে পেয়ে যাবে, কিন্তু তার আগে আমি কবিতাটা একটু পাঠ করে শোনাই। এই যে অশ্বত্থ গাছটি ও তো পথিক জনের ছাতা, অর্থাৎ যেখানে কমা আছে সেখানটা থেমে একটু পাঠ করতে হয়। বলছে ওই যে অশ্বত্থ গাছটি ও তো পথিক জনের ছাতা, তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা। তাহলে আমাদের মানেটা বুঝতে হবে, কি বলতে চাইলো কবিতাটা। বলছে অশ্বত্থ গাছের কথা একটা জানতে পারছি আমরা, এখানে একটা অশ্বত্থ গাছ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আছে। তাকে পথিক জনের ছাতা বলা হয়েছে। কেন পথিক জনের ছাতা বলা হলো, এই প্রশ্নটা বইয়ে আছে, এটা প্রতিবার পরীক্ষায় আসে। তোমরা একটু শুনে নাও, যে নিজের ভাষায় লিখবে, স্যারকে দেখাবে, আর লাস্টে উত্তরগুলো আমি একটা বই থেকে দেখিয়ে দেবো যদিও, কিন্তু আমি তোমাদের যে উত্তরটা বলছি সেটা শুনে নাও। ছাতা যেমন মানুষকে ছায়া দান করে, আরাম দেয়, তৃপ্তি দেয়, তেমনি পথচলতি মানুষ অর্থাৎ পথিকদের ছায়া, অশ্বত্থ গাছ ছায়া দান করে, তৃপ্তি দেয়, ক্লান্তি দূর করে। সেই জন্যে তাদেরকে বলা হয়েছে, অশ্বত্থ গাছটিকে বলা হয়েছে পথিক জনের ছাতা। পথিক কথার অর্থ হলো পথ চলতি মানুষ। তো আমি আর একবার বলে দিই, ছাতা দিয়ে শুরু করবে। কেন ছাতা বলা হয়েছে? তো ছাতা হচ্ছে যেমন মানুষকে ছায়া দান করে, ছায়া দান করে তার ক্লান্তি, তার মানে দূর করে, আরাম দেয়, তেমনি পথ চলতি মানুষের ক্লান্তি দূর করার জন্যে ছাতা হিসাবে অশ্বত্থ গাছ থাকে, উপকার করে। অশ্বত্থ গাছ ছায়া দান করে, তাদের ছাতার মতো মানে ছায়া দান করে, এটা লিখলেও হবে। অর্থাৎ ছাতা দিয়ে শুরু করবে, ছাতার ভূমিকাটা বলে অশ্বত্থ গাছের ভূমিকাটা একই, সেটা বুঝিয়ে দেবে। তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা, অর্থাৎ কার তলায়? এই অশ্বত্থ গাছটির তলায় ঘাসের গালচে, অর্থাৎ গালচে হচ্ছে শতরঞ্জি বা ওরকম একটা কার্পেট জাতীয়, কে বলা হয় গালচে। তা ঘাসের গালচে সেটা আদর করে পাতা, পাতাটা আদর করে বলেছে কেন? অর্থাৎ কেউ বেজার বিরক্ত হয়ে পাতলে শতরঞ্জির যেমন ভাঁজ হয়, খারাপ হয়, দেখতে খারাপ লাগে, তেমনি সুন্দরভাবে পাতা আছে, তাই সুন্দরভাবে পাততে গেলে তাকে মনোসংযোগ দিয়ে আদর করেই পাততে হয়েছে। আদর বলতে এখানে মনোসংযোগের কথা খুব বলা হয়েছে, সে ভালো মনোসংযোগ করে পেতেছে। চড়ছে দূরে গরু বাছুর, গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে। এইখানে রাখাল আবার সেখানে গাছের তলায় শুয়ে আছে, মাঠে গরু চড়াতে গেছে। গরুগুলো দূরে চড়ছে, দূরে দূরে চড়ছে, সেই গাছতলায় শুয়ে তখন রাখাল কি দেখছে? মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে, অর্থাৎ ভাসা ভাসা মেঘ যেখানে আকাশে ভেসে বেড়াচ্ছে, তাই মনে হচ্ছে যেন তার আকাশটাকে, নীল আকাশটাকে সেই মেঘগুলো বারবার ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। খোল, খোল বলতে এখানে নৌকার ভিতরকে বোঝানো হয়েছে, অর্থাৎ নৌকার ভিতরে যে ফাঁপা অংশটা থাকে। খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের এই বড় নৌকাটি। তা নদীর দৃশ্য এখানে একটা দেখতে পাচ্ছি,
নদীর ধার রয়েছে, সেখানে একটা নৌকা আছে, নৌকার মধ্যে খোলের মধ্যে শুকনো খড়ে আটি বোঝাই করা আছে। অর্থাৎ ওই নৌকা বোঝাই করে অনেক খড় নিয়ে নৌকাটা জলে ভাসতে ভাসতে বা নৌকা জলপথে কোনো একটা কলকারখানায় গিয়ে সামনে গিয়ে থামবে, সেখানে গিয়ে এটা কাজে লাগবে খড়গুলো। অর্থাৎ শহরেও বিক্রি হতে পারে বা কোনো কারখানা যেতে পারে খড়গুলো। সেই জন্য নদীর ধারে বাঁধা আছে, সেখানে সব খড়গুলো জড়ো হয়, জড়ো করে বিভিন্ন গ্রাম থেকে গিয়ে দিয়ে সেটা বোঝাই করে নিয়ে চলে যায় শহরে। তাই সেই জন্য বলছে খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ে আঁটি নদীর ধারে বাঁধা কাঁধে ওই বড় নৌকাটি। সেটা কথক জানে না যে নৌকাটা কাঁদে। কেউ কোথাও নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। অর্থাৎ দুপুর বেলা ছিল সময়টা বোধহয়, হ্যাঁ, ভর দুপুরে যে যার ঘরে ঘুমাচ্ছে লোকগুলো, পরের লাইনটাতেই দেওয়া আছে। তা দুপুর বেলায়, তো ভোর দুপুর কোনটা? দুপুর বেলা তো আমরা জানি যে 12টা থেকে 1টা 2টো পর্যন্ত দুপুর বেলায়। তা ভর দুপুর বলতে ওই সময়টার আমার মাঝখানটাকে, মানে একদম ওই 12টা থেকে 2টো আড়াইটার মাঝখানটাকে আমরা ভর দুপুর বলছি। ভোর রাত্রি, গভীর রাত্রি এরকম থাকে না? তা ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো। আর সেই সময় মানে এতটাই ফাঁকা, কতকে মনে হচ্ছে দুপুরবেলা কেউ আর বেরোয়নি, তাই সবাই ঘরে ঘুমাচ্ছে, মানে লোকজনের দেখা তার চোখে পড়েনি। আর বাতাস কি করছে? মিহিন সাদা ধুলো আছে, পাতলা অর্থাৎ মিহি ধুলোর মতো জলে উঠে ওড়াচ্ছে। শুধু কি আর মানুষ ঘুমায়? যে জানে সেই জানে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে। বিশ্বভুবন অর্থাৎ পৃথিবী, পৃথিবী যেন এখানে আঁচল পেতে ঘুমাচ্ছে। এখানে কথকের মনে হয়েছে, বলছে যে জানে সেই জানে, অর্থাৎ যার ভাবনা আছে সে ভাবনার দ্বারা বুঝতে পারবে, যার ভাবনা নেই সে বুঝতে পারবে না। কি বুঝতে পারবে না? আঁচল পেতে বিশ্বভুবন। আঁচল কি? কাপড়ে শেষ অংশটাকে বলা হয় আঁচল। আঁচল পেতে বিশ্বভুবন ঘুমাচ্ছে এখানে। অর্থাৎ কি বলতে চাইলো? আমরা জানি বিশ্বভুবন হচ্ছে মানে এখানে পৃথিবী, ধরা, মা। মা যেমন দুপুর বেলায় কাজের ফাঁকে একটুখানি আঁচলটাকে বিছিয়ে নিয়ে ঘুমিয়ে যায়, সেটার উপরে শুয়ে ঘুমিয়ে যায়, সেই সময় যেমন চারিদিক নিস্তব্ধতা বিরাজ করে, চারিদিক যেন সবাই চায় যে মা ঘুমাচ্ছে, এখন কোনো শব্দ করব না, নিস্তব্ধতা, এতটাই নিস্তব্ধতা থাকে তখন বুঝতে পারা যায় মা এখন ঘুমাচ্ছে। তেমনি কথক এখানে মনে করছে যে এতটাই নিস্তব্ধতা, এখানে যেন বিশ্বভুবন রূপী মা এখানে আঁচল পেতে ঘুমাচ্ছে। এই প্রশ্নগুলো একবার দেখে নাও। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়? উপরেই দেওয়া আছে, এটা বাংলাদেশের ফরিদপুর জেলা। তারপর তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার লেখা কাব্যগ্রন্থের নাম হলো, এখানে পেয়ে যাবে, নীল নির্জন, অন্ধকার বারান্দা। তারপরে অশোক গাছকে প্রতিজনের ছাতা বলা হয়েছে কেন? ওই যেমন ছাতা যেমন মানুষকে ছায়াদান করে, তেমনই অশোক গাছ পথচলতি মানুষকে ছায়াদান করে, সেই জন্য বলা হয়েছে প্রতীকজনের ছাতা। গাছতলায় শুয়ে রাখাল কি দেখছে? রাখাল দেখছে আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে মেঘগুলো যাচ্ছে, তারপর দেখছে যে দূরে গরু বাছুরগুলো চড়ছে। তারপর নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? নদীর ধারে একটা শুকনো খড়ের আটি বোঝাই করা নৌকা, দৃশ্যটা ফুটে উঠেছে। তারপর আর একটা দৃশ্য আছে, যেটা হচ্ছে বাতাস মিহিন সাদা ধুলো ওড়াচ্ছে। উত্তরগুলো দেখে না, আমি একটা বই থেকে দেখি, দেখতে পাচ্ছি, উত্তরগুলো লিখে নেবে, আমি বলছি না। তিনো অর্থাৎ এখানে উল্টো পাল্টা আছে, কোনটা অর্থটা কোন দিকে হবে? তিনো হলে হবে ঘাস, পুতিনি হলে নদী, গোরক্ষ রাখাল, পৃথিবী হচ্ছে ভুবন, আর জল হচ্ছে মেঘ। চলো পরে কথাটা বলে লিখে দিই। এটা বিশেষণগুলো দেখে নেবে। তারপরে কোনটা উপসর্গগুলো দেখে নেবে। তারপরে বিশ্বভুবন, এখানে অর্থগুলো আরও আছে সেগুলো দেখে নেবে। এই পদটা দেখে নাও, যে বাক্যগুলি গঠনগত আলোচনা করে প্রতীকজনের ছাতা সম্বন্ধ পদ্ধতি।
আমার এখানে দেখানো শেষ হয়ে গেল। ভালো হলে একটা লাইক করবে। বিদায় নিচ্ছি।